ক্রিকেট বোর্ড এটা না করে তারা উল্টা কাজ করছে, মানে টেস্ট ফরম্যাটে ক্যাপ্টেন্সি দিছে আপনার নাজমুল হোসেন শান্তকে, আর ওডিআই ফরম্যাটে ক্যাপ্টেন্সি দিল মেহেদী হাসান মিরাজকে। এখন যত দায় মেহেদী হাসান মিরাজের, গালমন্দ যা খায় সব মেহেদী হাসান মিরাজ খায়। আসসালামু আলাইকুম, বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ যে গতকালকে ম্যাচ হেরে গেল, এর জন্য দায়ী কারা? ক্রিকেটার নাকি ক্রিকেট বোর্ড? আমাদের বাংলাদেশের অনেক ক্রিকেট ফ্যান বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা ক্রিকেটারদেরকে নিয়ে ট্রল করতেছেন গতকাল ম্যাচ হারার পর থেকে। দেখেন, বাংলাদেশের ক্রিকেটারদের আমি এখানে কোনো দায় দেখি না। আমি মনে করি গতকালকে ম্যাচ হারার জন্য এক নাম্বার দায়ী হচ্ছে ক্রিকেট বোর্ড। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কেন ক্রিকেট বোর্ড দায়ী কেন? আপনারা জানেন কিনা জানি না, পাকিস্তান সিরিজে স্পোর্টিং উইকেটে খেলা হয়েছিল। স্পোর্টিং উইকেটে বাংলাদেশের বর্তমান প্লেয়াররা ক্রিকেট খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা চায় না স্লো উইকেটে ক্রিকেট খেলতে। কিন্তু আশ্চর্য বিষয়, একটু অবাকের বিষয়, গতকালকে যে উইকেটে ম্যাচ হয়েছে সেটা স্লো উইকেট। স্লো উইকেটে খেললে আপনি ম্যাচ জিততে পারবেন না। ওই মান্ধাতা আমলে আগে জিততেন যখন পঞ্চপাণ্ডব খেলতো। কেন জিততেন জানেন? কারণ তখন বাংলাদেশের সাকিব আল হাসান ছিল একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার, মুশফিকুর রহিমের মতো একজন কোয়ালিটি সম্পন্ন ব্যাটসম্যান ছিল মিডল অর্ডারে। ওপেনার হিসাবে তামিম ইকবাল খেলতেন, ওয়ার্ল্ড ক্লাস ওপেনার। সেই প্লেয়ারগুলো বর্তমানে নাই। এবং মুশফিকুর রহিমের যে স্কিলটা ছিল বা সাকিব আল হাসানের যে স্কিলটা ছিল সিঙ্গেল রান নেওয়া, সেই স্কিলটা বর্তমান ক্রিকেটারদের যারা মিডল অর্ডারে ব্যাট করে তাদের মধ্যে কি আছে? সত্যি করে আপনারা বলেন তো। এই স্লো উইকেটে খেললে আপনারা বর্তমানে ম্যাচ জিততে পারবেন না, কারণ স্লো উইকেটে খেলার জন্য যেরকম প্রিপেয়ার থাকা দরকার বর্তমানে বাংলাদেশের ক্রিকেটাররা সেরকম প্রিপেয়ার্ড নেই। অতএব আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডই দায়ী গতকালকে ম্যাচ হারার জন্য। আমি একটা পয়েন্ট এখানে অ্যাড করি, সেটা হচ্ছে ম্যাচ শুরুর আগের ভিডিওতে আমি বলছিলাম যে দেখেন, ফিনিশিং রোলে কে খেলবে, আফিফ হোসেন নাকি মেহেদী হাসান মিরাজ? ফিনিশার কে? এরকম একটা কন্টেন্ট কিন্তু আমি মেক করছিলাম এবং সেই কন্টেন্টে বলছিলাম যে বাংলাদেশে তিনজন প্লেয়ার ফিনিশিং রোলে খেলে, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি। দুর্ভাগ্যবশত এই তিনজন প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ারও স্কোয়াডে নাই। ফিনিশিং এর দায়িত্ব দেওয়া হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। আফিফ হোসেন ধ্রুব গতকালকের ম্যাচে 53 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এখন আপনারা অনেকে বলবেন যে হয়তো কালকে আফিফ হোসেন ধ্রুব ভালো খেলতে পারে নাই, আফিফের জন্য বাংলাদেশ ম্যাচ হারছে। দেখেন, ওই সময় উচিত ছিল স্ট্রাইক রোটেট করে খেলা। আফিফ হোসেন ধ্রুব সেই স্ট্রাইক রোটেট করে খেলতে পারে নাই, কারণ আফিফ হোসেন ধ্রুব বারবার দেখতেছিলাম উনি ডিসিট হচ্ছিলেন, উনি সিঙ্গেল বের করতে পারতেছিলেন না, মানে একদম ডিফেন্স করে খেলতেছিলেন। ওই প্রেশারটা কিন্তু তাওহিদ হৃদয়ের উপর যায় পড়ে যায়। কারণ আপনারা জানেন 250 রান চেস করে যদি আপনি খেলতে যান, মিনিমাম ওভারে আপনার 5 রান করে নিতে হবে। কিন্তু ওই সময় এত ডিফেন্সিভ ভাবে খেলতেছিলেন যে পরিমাণে বল ডট খেলেছেন ওইটা রিকভারি করতে পারে নাই। কিন্তু আফিফ হোসেন ধ্রুবর আমি দোষ যদি আমি বলি যে কালকে উনি যে বলটাতে আউট হয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন, স্পিন বলে উনি আউট হয়েছেন। রাশ একটা শট খেললেন, লঙ্গনে ধরা পড়লেন নিউজিল্যান্ডের প্লেয়ারের হাতে। ওই সময় ওইভাবে রাশ শট খেলে যে আফিফ হোসেন ধ্রুব আউট হয়েছেন, ওনার এই আউট হওয়ার ধরনটা আমার ভালো লাগে নাই। কারণ ওই সময়ে উইকেটের টিকে থাকা দরকার। আপনি যেহেতু এতগুলো বল খেলেই ফেলেছেন, আপনি যেহেতু মাঠে একজন সেট ব্যাটসম্যান, আপনার উচিত ছিল ওই সময় সিঙ্গেল বের করে ম্যাচটাকে আরেকটু ডিপে নিয়ে আসা বা আরেকটু ক্লোজে নিয়ে আসা। আরেকটু ক্লোজে আনার পরে যদি আপনি 4-6 মারার জন্য শট খেলতেন, শট খেলতে যদি আউট হয়ে যেতেন, তাহলে আমি মনে করতাম যে আপনার এখানে দোষ নাই। কিন্তু আফিফ হোসেন ধ্রুবর যেভাবে আউট হয়েছেন, ওই আউটের ধরনটা ভালো না। কারণ ওই সময় ওই রাশ শটটা খেলা
আফিফ হোসেন ধ্রুবর মোটেই উচিত হয়নি। এবার আসেন, অনেকে আবার গালমন্দ করতেছেন যে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ যোগ্য না, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের অনেক ফল্ট আছে, এই সেই ইত্যাদি ইত্যাদি। দেখেন, আমি এখানে একটা কথা বলি, মেহেদী হাসান মিরাজ কি বলছিলেন যে আমাকে ওডিআই ফরম্যাটে ক্যাপ্টেন্সি দেন? মেহেদী হাসান মিরাজ তো ক্যাপ্টেন্সি পেয়েছেন, এটা তো মিরাজ নিজেই অবাক হয়েছেন। কারণ আপনারা সবাই জানেন ওই বোর্ডে, মানে এই বোর্ড না কিন্তু, তখন কিন্তু অন্য বোর্ড ছিল, মানে আগের বোর্ড ছিল। তখনকার বোর্ড হঠাৎ করে সিদ্ধান্ত কি নিল, নাজমুল হোসেন শান্তর মেয়াদ শেষ হয়ে গেল, সেই মেয়াদটা না বাড়িয়ে হঠাৎ করে তারা মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি দিল ওডিআই ফরম্যাটে। তাহলে শান্তর এখানে কি দোষ ছিল? শান্তকে আপনারা কেন ওডিআই ফরম্যাট থেকে বাদ দিয়ে, মানে ক্যাপ্টেন্সি থেকে আপনারা বাদ দিয়ে মিরাজকে আনলেন? এখন আমি যদি বলি মেহেদী হাসান মিরাজ টেস্ট ফরম্যাটে 1 নম্বর অলরাউন্ডার ওয়ার্ল্ডে, তাহলে আপনার যদি মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি দিতেই হয়, বা ক্রিকেট বোর্ড যদি চিন্তা করে যে 3টা ফরম্যাটের জন্য 3 জন ক্যাপ্টেন থাকবে, তাহলে আপনারা টেস্ট ফরম্যাটে দরকার হয় মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি দিতেন, ওডিআই ফরম্যাটে আপনি নাজমুল হোসেন শান্তকেই রাখতেন, আর টি-20তে তো লিটন দাস আছেই, তাহলে 3 জন 3 ফরম্যাটে হয়ে গেল। কিন্তু ক্রিকেট বোর্ড এটা না করে তারা উল্টা কাজ করছে, মানে টেস্ট ফরম্যাটে ক্যাপ্টেন্সি দিছে আপনার নাজমুল হোসেন শান্তকে, আর ওডিআই ফরম্যাটে ক্যাপ্টেন্সি দিল মেহেদী হাসান মিরাজকে। এখন যত দায় মেহেদী হাসান মিরাজের, গালমন্দ যা খায় সব মেহেদী হাসান মিরাজ খায়। এখন বাংলাদেশের উচিত একজন ফিনিশার দরকার ওডিআই ফরম্যাটে। আপনারা নিশ্চয় জানেন যে গতকালকে কিন্তু বাংলাদেশ বেশি রানে ম্যাচ হারা নাই, মাত্র 26 রানে ম্যাচ হারছে। ওই সময় যদি আমাদের একজন ফিনিশার থাকতো, ধরতে পারেন আপনি জাকির আলী অনেকের মতো, নুরুল হাসান সোহানের মতো, কিংবা শামীম হোসেন পাটোয়ারির মতো, যাদের হাতে স্ট্রোক আছে, লাস্টের দিকে 3-4টা 6 হাঁকাতে পারবে, এমন একজন ফিনিশার দরকার আমাদের। 3-4টা 6 মারলে কিন্তু ম্যাচটা বের হয়ে যায়, মানে ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিতে যায়। কিন্তু আমাদের বর্তমান ক্রিকেট বোর্ড তারা ওই পাকিস্তান সিরিজে যে স্কোয়াড ছিল সেই স্কোয়াডে রাখলেন, ফিনিশিং রোলে দায়িত্ব দেওয়া হয়েছে আফিফ হোসেন ধ্রুব। কিন্তু আফিফ হোসেন ধ্রুব, আপনারা বলেন তো আফিফ হোসেন ধ্রুব কি ফিনিশিং রোলে খেলে? মানে ঘরোয়া লিগ বা ওনার বিপিএল ইয়াতে দেখছেন আপনারা কখনো? আমি তো দেখি নাই। আফিফ হোসেন ধ্রুব নিজেই বলেছেন যে উনি টপ অর্ডার বা মিডল অর্ডার, মানে 4-5 নাম্বার পজিশনে খেলতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করে।